হ্যালো বন্ধুরা, কেমন আছেন? জার্মানির বার্লিন শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী এবং একটি ঐতিহাসিক শহর। আজ আমার সঙ্গে আছেন তানজিয়া ইসলাম। তিনি জার্মান প্রবাসী প্ল্যাটফর্মের একজন অ্যাম্বাসেডর। তার সঙ্গে আমি কথা বলবো বাংলাদেশ থেকে জার্মানিতে উচ্চশিক্ষায় আসতে আগ্রহী শিক্ষার্থীদের জার্মান প্রবাসীরা কিভাবে সহায়তা করছেন সেই বিষয়ে, পাশাপাশি বার্লিনে বসবাসের অভিজ্ঞতাও তার কাছে জানতে চাইবো। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আমি যেটা শুরুতেই জানতে চাইবো আপনার কাছে, যে আপনি তো বেশ কয়েক বছর ধরে জার্মানিতে আছেন, ইউরোপের এই দেশে আসার কারণ আসলে কি ছিল? আমি শুরুতে ইউরোপে আসি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান একটা কান্ট্রিতে, সুইডেনে, এবং সেখানে 1 বছর থাকি। এবং সেই সময় থাকার সময় হচ্ছে অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং স্পেশালি সিটিগুলোতে ঘুরে বেড়াই। তখন দেখতে পাই যে জার্মানি ওয়ান অফ দ্য কান্ট্রি, যে কান্ট্রিতে হচ্ছে পড়াশোনা বা লিভিং স্ট্যান্ডার্ডে এখনও খরচটা কিছুটা কম। তো সেইভাবেই হচ্ছে আলটিমেটলি যখন আমি অ্যাপ্লাই করা শুরু করি, যখন জার্মানিতে চান্স পাই, তখন ডিসাইড করি যে আমি জার্মানিতে আসবো। এবং সেটা কোন শহরে ছিল? এটা ছিল হচ্ছে দেসাউ শহর, এটা 90 মিনিট দূরে বার্লিন থেকে। আচ্ছা, তো সেখানে কি আপনি মাস্টার্স করেছেন? আমি মাস্টার্স করেছি। আচ্ছা, কোন বিষয়ে ছিল? আমার এক্সপার্টিজ, আমি হচ্ছে আর্কিটেকচারে পড়াশোনা করেছি, তো আমার এক্সপার্টিজ হচ্ছে হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোটেকশন। বার্লিনে কবে থেকে থাকছেন? আমি হচ্ছে 2014 সাল থেকে বার্লিনে আছি। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এই বার্লিন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্লিন কেমন শহর হতে পারে, যদি কেউ পড়াশোনা করার জন্য আসতে চায়? বার্লিন এমন একটা শহর, যে শহরে আসলে অনেক, আমাদের এখানে তো জার্মানিতে 16টা স্টেট আছে, তার মধ্যে বার্লিন স্টেটে হচ্ছে খুব সিগনিফিকেন্ট অল্প কিছু কোর্স ছাড়া বাকি সব কোর্স হচ্ছে ফ্রি। সেটা বিদেশি ছাত্র হোক আর দেশি ছাত্র হোক, এবং বার্লিন চেষ্টা করে হচ্ছে ছাত্রদেরকে প্রমোট করার জন্য। তো সেই হিসেবে বার্লিনে অনেক সুযোগ সুবিধা আছে, যেটা হচ্ছে ছাত্রদের জন্য খুব কাজের। আচ্ছা, বার্লিনে বসবাসের অভিজ্ঞতা কেমন আপনার? বসবাসের জন্য বার্লিন হচ্ছে খুবই মাল্টিকালচারাল একটা শহর। আমরা যেরকম বলি যে নিউ ইয়র্ক আমেরিকা না, ঠিক সেরকম আমরা বলি হচ্ছে বার্লিন জার্মানি না। আচ্ছা, এবং আপনি তার মানে কখনো এরকম কোনো কিছু অনুভব করেননি যে আপনি একজন বিদেশি বার্লিনে আছেন, বার্লিনের যারা একেবারে জার্মান, তারা আপনাকে ভিন্ন চোখে দেখছে, এরকম কখনো কি হয়েছে? যদি ডিসক্রিমিনেশন বা রেসিজমের দিক থেকে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে অন্য শহরের তুলনায় বার্লিনে এই ব্যাপারটা খুব কম, এবং বার্লিনের সাধারণ মানুষ অনেক বেশি আন্তরিক। তবে এই সিচুয়েশনগুলো আমরা আসলে যখন বিভিন্ন সরকারি অফিসগুলোতে যাই তখন বেশি ফেস করি। আচ্ছা, সেটা কিরকম? যেমন হচ্ছে যেই অফিসগুলো হচ্ছে আপনার আউটস্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে বিদেশি কেন্দ্রিক, সেই অফিসগুলোতে হচ্ছে ব্যবহার বা যে নীতিগুলো ফলো করা হয়, এখানে কিছুটা হলেও আপনার প্রকাশিত এবং অপ্রকাশিত এই ডিসক্রিমিনেশন এবং রেসিজম দুটোই আছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে, যেমন ভিসা অফিস হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমেটিক অফিস বার্লিনে, যেখানে হচ্ছে আপনার 2-3 মাসেও দেখা যায় যে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তখন ভোর রাতে 3টা-4টার সময় গিয়েও মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা বার্লিনে হয়। এটা তো খুব দুঃখজনক। হ্যাঁ। কিন্তু এটা কি আসলে সামগ্রিকভাবে বসবাসের উপরে কি কোনো প্রভাব পড়ে এটা পড়ে, কারণ আপনি যদি বিদেশি হন তাহলে আপনার কিছু সময় পর পর হচ্ছে কিছু পারমিশন লাগবে। আপনি যদি বাসার ঠিকানা বদলান, সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে আমরা আনমেল্ডুং বলি। আবার ভিসা রিনিউ করতে গেলে তখনও আপনার যেতে হবে। তো আপনার হয়তো আপনার সময় আছে 1 মাস, তো সেই 1 মাসের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন না। তো এরকম প্রতিনিয়ত হচ্ছে কাজ থেমে যায়। একজন নারী হিসেবে ঢাকায় বসবাসের অভিজ্ঞতার সঙ্গে যদি বার্লিনে বসবাসের অভিজ্ঞতার তুলনা করতে বলা হয় আপনাকে, তাহলে আপনি কোন বিষয়গুলো দিকে গুরুত্ব দেবেন? প্রথম কথা বলবো হচ্ছে যে আমাদের যে মোবিলিটিটা, যে আমাদের সবসময় দেশে থাকতে আমরা শিখেছি যে সন্ধ্যা হলেই বাড়িতে ফিরে এসো। তো এটার কারণ এই না যে সন্ধ্যা হলে দিন শেষ হয়ে যায় বা কাজ শেষ হয়ে যায়। প্রফেশনালদের অনেক রকম কাজ থাকে, যেটা হয়তো শেষ হতে দেরি হতে পারে। একটা সাইট ভিজিট থাকতে পারে, যেটা হতে দেরি হবে। কিন্তু পরিবার হচ্ছে সেফটির কথা চিন্তা করেই হচ্ছে বলে যে চলে আসো তাড়াতাড়ি বাড়িতে। তো সেই ক্ষেত্রে বার্লিনে থাকলে আমার মনে হয় যে রাত 2টা-3টা হলেও খুব একটা যে চিন্তা করার ব্যাপার আছে তা না। তো সেই ক্ষেত্রে নারীদের মোবিলিটিটা অনেক বেশি থাকে। বন্ধুরা, জার্মানিতে উচ্চশিক্ষা, পাশাপাশি জার্মানিতে শরণার্থীরা কেমন আছেন, বাংলাদেশি শরণার্থীরা, এবং সামগ্রিকভাবে ইউরোপে বাঙালিদের
বসবাস, জীবনযাপন নিয়ে আরও অনেক ভিডিও তৈরির পরিকল্পনা আছে আমার। সেসব ভিডিও নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটন চাপতে ভুলবেন না, কারণ বেল বাটন চাপলে আপনি নোটিফিকেশন পাবেন খুব দ্রুত। আমি যদি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক সময় অনেক রকম তথ্য খোঁজে, ইন্টারনেটে যোগাযোগ করার চেষ্টা করে, জার্মানিতে যারা আছে তাদেরকে নানাভাবে মেসেজ দেয় যে আমি এই বিষয়ে জানতে চাই, ওই বিষয়ে জানতে চাই। তো জার্মানিতে আপনারা যারা কয়েক বছর আগে এসেছেন এবং পড়াশোনার পর এখন চাকরি করছেন, তারা নতুন যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য পড়াশোনার জন্য জার্মানিতে আসতে চাচ্ছে, তাদেরকে সহায়তার জন্য কি কিছু করছেন? আমরা 2011 সালে যে প্ল্যাটফর্মটি তৈরি করি, যেটা এখন আমরা জার্মান প্রবাসী প্ল্যাটফর্ম হিসেবে বলি, যেটার ফেসবুক, তারপরে টুইটার, আর এদিকে ইউটিউব ক্লিপ, এবং সেই সাথে হচ্ছে আমাদের জার্মান প্রবাসী .com বলে একটি বাংলাতে লেখা ওয়েবসাইট আছে, যেটাকে আমরা ব্লগিংয়ের কাজ করি। তো এই সব জিনিসগুলো হচ্ছে এই তথ্য কেন্দ্রিক। তো একজন যদি আগ্রহী হয়, সে যদি শুধুমাত্র জার্মান প্রবাসী .com-এ যায় এবং গিয়ে তার একটু সার্চ করে, বা সেখান থেকে ফেসবুক গ্রুপে এসে বা ইউটিউব বা টুইটারে এসে যদি একটু প্রশ্ন করে যে আমি এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, বা এটার মানে কি, আমার মনে হয় 95% ক্ষেত্রে প্রশ্নের উত্তর পাওয়া যায়, হয়তো 5% নিজের আরেকটু খুঁজে নেওয়ার ব্যাপার থাকে। বাহ, তার মানে জার্মান প্রবাসী .com ওয়েবসাইটে আসলেই মোটামুটি জার্মানিতে উচ্চশিক্ষা পড়াশোনার ব্যাপারে সব ধরনের তথ্য ওখানে পাওয়া যায় আর কি। এ তো গেলো অনলাইনে। এর বাইরে কি আপনাদের কোনো কার্যক্রম আছে? আমরা বছরে বিভিন্ন সময় যখন হচ্ছে জার্মানি থেকে বাংলাদেশে যাই, তখন যদি আমাদের সময় সুযোগ হয়, তাহলে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে ওপেন সেমিনার করি, যেখানে হচ্ছে উচ্চশিক্ষা, তারপরে ক্যারিয়ার জিজ্ঞাসা, এগুলো নিয়ে আমরা হচ্ছে সেমিনারগুলো করি, যাতে বাংলাদেশে বসে পারসেপশনটা ক্লিয়ার হয়, যে একটা মানুষ ওপেন প্রশ্ন করতে পারে যে আমি এখানে কি করব, বা আমার এই সমস্যাটা হচ্ছে আমি কিভাবে সলভ করতে পারি, বা আমি কি যা ভাবছি সেটা ঠিক কিনা। তো এই সেমিনারগুলো আমরা নিয়মিত করে থাকি, বছরে দেখা যায় প্রতি বছর একবার দুবার করে আমরা চেষ্টা করি বড় বড় শহরগুলোতে সেমিনার করতে। এখন পর্যন্ত আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তারপরে খুলনায় চেষ্টা করেছিলাম, হয়নি, কিন্তু আরও যেমন কাছাকাছি শহর যেমন গাজীপুর বা পাবনা, এরকম জায়গায়, এবং যশোর, এরকম জায়গায় আমরা অলরেডি সেমিনার করেছি এবং আমরা প্রতিবারই করার চেষ্টা করি। তো এটা একটা আমাদের অ্যাক্টিভিটি আর কি। এর বাইরে ইউটিউব চ্যানেলে অনেকেই প্রশ্ন করেন যে আমি জার্মানিতে আসতে চাই, আমি কি সেখানে একজন মেন্টর পেতে পারি? তো এরকম কি কোনো সুযোগ আছে মেন্টর পাওয়ার? এখন একটা ব্যাপার যেটা থাকে, যে যখন আমরা দেশ থেকে কোনো কিছু জানতে চাই, আমরা আসলে হঠাৎ করে চিন্তা করি না যে এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে একটা মানুষের অনেক সময় ব্যয় হয়, এবং একজন স্টুডেন্ট হোক বা একজন প্রফেশনাল হোক, তার যদি অত সময় জার্মানিতে বসে সে ব্যয় করে, তাহলে আসলে দেখা যায় যে জিনিসটা সাস্টেইন করে না, কারণ তার শুধু মনের তাগিদে করেও একটা রিটার্নের ব্যাপার থাকে। তো আমরা এই মুহূর্তে একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি, যে যেখানে যদি এত তথ্যের পরও ওই 5% যে মিসিং, ওই জায়গাটাতে যদি কারো মেন্টরের দরকার হয়, তাহলে আমরা ওটা ব্যবস্থা করতে পারি কিনা সেটা আমরা কিছু চিন্তা ভাবনা করছি, কিন্তু এখনো শুরু করিনি। মানে ভবিষ্যতে এটা আমরা ধরে নিচ্ছি যে এই 2019 সালের মধ্যেই আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে অলরেডি কাজে নেমে যাব। সেটা একটা খুব ভালো দিক হবে। এর বাইরে আরেকটা আমি দেখেছি যে আপনাদের ফেসবুক গ্রুপে সম্ভবত কোনো একটা পোস্ট ছিল যে নতুন কেউ যদি আসে তাকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং তাকে প্রাথমিক যেসব সহায়তা করা দরকার সেরকম সহায়তা করার একটা চেষ্টা করা হয়। এই ব্যাপারে আর একটু বলতে পারেন আমাকে? আমরা এই জিনিসটা হচ্ছে, আমরা তো প্ল্যাটফর্মটা শুরু করি হচ্ছে 2011 সালে। আমরা 2013 সালের দিকে হঠাৎ করে মাথায় আসে যে আচ্ছা, এরকম যে কেউ বিদেশে আসার পরে হঠাৎ করে, বিশেষ করে জার্মানিতে অনেক সময় ইংরেজি ভাষায় আপনি কিছু বললেও অনেকে বুঝছে না, তো সেরকম একটা জায়গায় প্লেন থেকে নেমে একটা ছেলে বা একটা মেয়ে কোথায় যাবে, এটা আমরা মানে একটু ডাইরেকশন ছাড়া দেখা যায় যে অনেক বিপদে পড়ে। তো ওখান থেকে আমাদের এই আইডিয়াটা, আমাদেরই একজন সহযোগী তালেব ভাই বলি আমরা, সেই তালেব ভাই এই আইডিয়াটা প্রথম ফ্র্যাঙ্কফুর্টে শুরু করে, যে ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে যারা যেত, উনি বা ওনার সহপাঠী অন্য কেউ গিয়ে হচ্ছে
নিয়ে আসতেন, অন্তত গিয়ে কিভাবে যেতে হবে, টিকিটটা কিভাবে করতে হবে, বা কোন এরপরে যে শহরে যাবে সেই শহরে কিভাবে যাবে, এই ব্যাপারগুলো করতো। তো এখন আমাদের ওই সিস্টেমটা, একটা সিস্টেম ডেভেলপ করে গেছে। মোটামুটি জার্মানির যে সব জায়গায় বিমানবন্দর আছে, যেসব শহরে, বড় শহরগুলো যেখানে বাংলাদেশ থেকে সরাসরি আসে বিমানে, তো সেই শহরগুলোতে আমরা হচ্ছে প্রতি বছর প্রতি সেমিস্টারের আগে একটা টিম ক্রিয়েট করি, এবং সেই টিমটা হচ্ছে আমাদের ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়, যে যার যখন সময় আছে তখন যদি কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থীরা আসে, তখন আমরা চেষ্টা করি আগে থেকে কোঅর্ডিনেট করে তারা আলটিমেটলি কোন শহরে যাবে, কিভাবে যাবে, যদি অনেক রাত হয়ে যায় তাহলে রাতে কোথায় থাকবে, বা টিকিটটাই বা কীভাবে করবে, এই জিনিসগুলো আমরা একদম সার্বিক সহায়তা করি, এবং এই পুরো জিনিসটা ভলান্টিয়ারদের মাধ্যমে আমাদের অপারেট হয়। তো দেখা যায় বার্লিন খুব পপুলার একটা শহর, আমার প্রতি সেমিস্টারে কম হলেও 20-30 জন স্টুডেন্ট আমার রিসিভ করতেই হয়, বা কখনো কখনো আরও বেশিও হয়ে যায়। আচ্ছা, তো এই ফেসবুক গ্রুপ যেটা কথা বলছেন সেটার ঠিকানা ঠিক কি? এটা হচ্ছে আমরা গ্রুপ BSAAG বিসাগ বলি, মানে এটা দিয়ে সার্চ দিয়ে হয়, কিন্তু আমাদের জন্য আরও সহজ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র জার্মান প্রবাসী .com ক্লিক করলেই ওটার সাথে আমাদের প্রত্যেকটা গ্রুপ লিঙ্ক আপ করা আছে। যে আপনি জার্মান প্রবাসী .com ওয়েবসাইটের ফ্রন্ট পেজে গেলেই হচ্ছে ওখান থেকে ফেসবুক গ্রুপে আসুন বা সাব গ্রুপগুলোতে আসুন, যেমন আমাদের ভাষা শিক্ষার সাব গ্রুপও আছে ফেসবুকে। এই প্রত্যেকটা এরিয়া অফ ইন্টারেস্ট দিয়ে ক্লিক করলেই ওখানে চলে যাওয়া যাবে। এই জার্মান প্রবাসের মতো আরেকটি প্ল্যাটফর্ম আছে বিসাগ, আপনি যে ফেসবুক প্রোফাইলের নাম বললেন, ফেসবুক গ্রুপের, দেখা যাচ্ছে ওই নামে আরো গ্রুপ আছে। তো আপনাদের কাজের মধ্যে কি কোনো ধরনের সমন্বয় রয়েছে? এখানে শুধু একটা না, আসলে বেশ কয়েকটি গ্রুপ আছে বর্তমানে, কাছাকাছি নামের, বানান একই রকম, হয়তো কোনো একটাতে এস বেশি এস কম এরকম করে। তো এমনিতে আমাদের গ্রুপগুলোতে সমন্বয় নেই, তবে আমরা খালি একটা জিনিসই বলতে পারি যে আমাদের হচ্ছে 25শে জুলাই 2011 সালে এই গ্রুপটি গড়ে ওঠে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম গ্রুপ, এবং তারপরে অন্য যেসব গ্রুপ ক্রিয়েট হয়েছে এন্ড অফ দ্য ডে সবাই সাহায্যই করছে। তো সেই সহায়তা করছে দেখে আমাদের যদিও কোঅর্ডিনেশন নেই, কিন্তু আমরা কখনো ডিসকারেজও করি না। কেউ যদি ঠিক তথ্য পেয়ে কোনো বিপদে না পড়ে আসতে পারে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। জার্মান প্রবাসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা নিয়ে এখন পর্যন্ত কতজন বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে পড়াশোনা করতে, এরকম কোনো আনুমানিক হিসাব কি আছে আপনার কাছে? এই হিসাবটা চাইতে আমরা বরং একটা রেশিও দেই, রেশিওটা দিলে হচ্ছে ইটা বোঝা যাবে যে আসলে আমরা কি চেঞ্জটা করেছি। তো আমাদের এই প্ল্যাটফর্মে একটা দিক হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে দালাল এবং এজেন্সির এগেনস্টে কাজ করতে। তার মানে হচ্ছে যে কোনো শিক্ষার্থী বা কেউ আসলে সে যেন কোনো কোম্পানি বা কোনো এজেন্সির কাছে না যায়, সে যেন নিজের চেষ্টায় হচ্ছে কাজগুলো করে যায়। তো আমরা 2011 সালে যখন প্ল্যাটফর্মটা তৈরি করি তখন হচ্ছে প্রতি সেমিস্টারে আমরা খবর পেতাম হচ্ছে 20-30 জন করে হয়তো স্টুডেন্ট আসতো। তো এবং তার মধ্যে দেখা যেত অনেক সময় 50%-এর উপরেই দালাল ধরে আসা, যারা নানা রকমের বিপদে পড়েছে। তো সেই তুলনায় আমি বলবো যে ঠিক 2টা বছর পরে যখন আমাদের হচ্ছে 2013 সালের দিকে হচ্ছে আমাদের প্রায় 10,000 মেম্বার হয়েছে, প্রথম ধাপ আমরা পার হই। তো তখন দেখা গেছে যে আমাদের এই রেশিওটা প্রতি সেমিস্টারে আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেক উইংয়ে, তার মানে হচ্ছে মাস্টার্স ও পিএইচডি হোক, এখানে মানে পিএইচডির ক্ষেত্রে একটু কম, হয়তো 50-এর কোঠায় হবে, কিন্তু অন্য সব কোঠায় হচ্ছে 200 থেকে 400 স্টুডেন্ট প্রতি সেমিস্টারে আসা শুরু হয়, এবং তাদের মধ্যে আপনি ধরে নিতে পারেন যে 5%-এর উপরে কেউ দালালের কাছে যায়নি আমাদের কাছে পাওয়া তথ্য। তো সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে আমরা দালালের প্রকোপটাও অনেক কমিয়েছি। ব্লক অ্যাকাউন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেন, ইউটিউবে জানতে চান যে এই ব্লক অ্যাকাউন্ট আসলে কি, কিভাবে করতে হবে, এবং এখানে যে এই ব্লক অ্যাকাউন্টে যে টাকা রাখা হবে সেই টাকা আবার ফেরত পাওয়া যাবে কিনা, এই বিষয়ে কেমন যেন একটা ভীতি রয়েছে অনেকের মধ্যে। তো এই বিষয়টা আপনি কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারেন যে আসলে এই পুরো প্রক্রিয়াটা আসলে কি? আচ্ছা, ব্লক অ্যাকাউন্টের মেইন কনসেপ্টটা যেটা হচ্ছে জার্মান সরকার এটা করেছিল যে যাতে অনেক সময় এর আগে প্রথম মানে ধাপে যখন স্টুডেন্টরা আসতো তখন তাদের ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন ছিল না, একেবারে একদম শুরুর দিকে, মানে আরও 9-10 বছর আগের কথা বলছি। এবং তখন দেখা যাচ্ছে যে অনেকে এসেছে, সেটা যে কোনো দেশেরই, এসে হয়তো ছাত্র
এখানে সে কত খরচ হয় বা কেমন ভাবে জীবন চালাতে হয় এই জিনিসটা বুঝতো না। তো এই কারণে অনেক সময় অনেকের আছে যে স্টুডেন্টে হচ্ছে আর চলার টাকাটা থাকে না, এবং সেই কারণে অনেকে পড়াশোনাও শেষ করতে পারে না, বা অনেক রকমের হচ্ছে ক্রাইমের শিকার হয় বা নিজেরাও ক্রাইম করে ফেলছে। তো এই জিনিসগুলোকে প্রিভেন্ট করে যাতে একটা নির্দিষ্ট সময় একজন শিক্ষার্থী যাতে পড়াশোনা চালানোর মতো খরচটা তার হাতে থাকে, এই জিনিসটা এনশিওর করার জন্য হচ্ছে জার্মান সরকার এই ব্লক অ্যাকাউন্টটার আইডিয়াটা তৈরি করে। এটার মানে হচ্ছে যে অ্যামাউন্টটা জার্মানিতে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় একজন ছাত্রের প্রতি মাসে যে খরচটা হবে সেই খরচটা হিসেবে যদি 12 মাসের খরচ একত্র করা যায়, সেই 12 মাসের যে টাকাটা এই টোটাল টাকাটাকে বলা হয় হচ্ছে ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে জার্মানিতে পাঠিয়ে দেওয়া। তার মানে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ওই শিক্ষার্থীর নামেই থাকবে। তো এই টাকাটা মার যায় না, টাকাটা আসলে শিক্ষার্থীর নামেই মালিকানাতে থাকে। কিন্তু সে যখন জার্মানিতে আসে তখন প্রতি মাসে শুধুমাত্র ওই 1 মাসের খরচের যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা আছে সেটা সে আনব্লক করে খরচ করতে পারে। তার মানে হচ্ছে সে যখন আসলো যদি 12 মাসের টাকা ব্লক করে আসে, তার মানে এটা নিশ্চিত করা যায় যে তার 12 মাস পর্যন্ত হাতে পর্যাপ্ত টাকা আছে। কিন্তু সে যদি এই 12 মাসে এই টাকা না তোলে সেক্ষেত্রে কি কোনো জটিলতা আছে? না, কোনো জটিলতা নেই। এবং এমনও হয় যে আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনার প্রতি মাসে ধরে নেওয়া হলো যে কারো 700 ইউরো হচ্ছে ব্লক অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু তার মাসে খরচ হচ্ছে 500 ইউরো, তার মানে তার 200 ইউরো খরচ হচ্ছে না। তো তাহলে দ্বিতীয় মাসে গিয়ে সে কত টাকা তুলতে পারবে? সে আসলে ওই 700 ইউরো প্লাস ওই 200 ইউরো যে বাড়তি আছে এই পুরোটা তুলতে পারবে। এবং সে যদি টাকা নাও তোলে, বছর শেষে ওই টোটাল টাকা যতটুকু বাকি রয়েছে সেই পুরো টাকাটা সে একবারে তুলতে পারবে। এবং বাংলাদেশ থেকে এই ব্লক অ্যাকাউন্ট করার উপায়টা কি? বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্ট করার উপায় হচ্ছে মূলত আপনার 2-3টা এখন ব্যাংক আছে, জার্মান ব্যাংক আছে, যারা হচ্ছে কিছু বিধিনির্দেশ এবং নিয়মাবলী তৈরি করেছে যে যেটার উপর ভিত্তি করে আপনার বাংলাদেশে বসে হচ্ছে তাদের অ্যাকাউন্ট খোলা যায় জার্মানিতে। এবং সেই অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাংকে আপনার স্টুডেন্ট ফাইল ক্রিয়েট করে সেই স্টুডেন্ট ফাইলের এগেনস্টে হচ্ছে আপনার এই টাকাটা জার্মানিতে পাঠানো যায়। তবে একটা জিনিস অনেকে চিন্তা করেন, যেটা হচ্ছে যে আপনার এই পুরো টাকাটা হচ্ছে ভিসা ফেস করার আগে, মানে তার মানে ভিসা অ্যাপ্লিকেশনের আগেই হচ্ছে জার্মানিতে পাঠিয়ে দিতে হয়। এটা এবং যদি কোনো কারণে ভিসা না হয় তখন সেই টাকাটা ফেরত যাওয়ার তখন ওই প্রক্রিয়াটা হচ্ছে সিমিলার। যেটা করতে হয় যে ওই যে ভিসা রিজেক্টেড হলো সেই ডকুমেন্টটা হচ্ছে এখানকার ব্যাংকে হচ্ছে পাঠাতে হয়, এবং যখন পাঠানো হয় তখন সেটার সাথে হচ্ছে নিজের পছন্দ মতো ব্যাংক বা কোন দেশে কোন অ্যাকাউন্টে পাঠানো হবে সেটা হচ্ছে জানিয়ে দিতে হয় দস্তখত সহ। এবং এই জিনিসটা বাই পোস্টে পাঠাতে হয়, কারণ যেহেতু টাকা পয়সার বিষয়, জার্মানিতে হচ্ছে একদম হাতে দস্তখত করা ছাড়া, মানে সিগনেচার করা ছাড়া কোনো ডকুমেন্ট এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হয় না। তো এইভাবে যখন বাই পোস্টে হচ্ছে এই ডিসচার্জ লেটারটা পাঠানো হয়, পাঠানোর পরে হচ্ছে দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে টাকাটা জার্মানি থেকে ফেরত চলে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাৎকার দেওয়ায়। ধন্যবাদ আপনাকেও। বন্ধুরা, জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে লিখুন এই ভিডিওর নিচে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। খোদা হাফেজ।